মাসুদ কামাল ভাই, আপনি এই সময়ের তুমুল জনপ্রিয় একজন মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় তুমুল শব্দটা যথার্থ শব্দ। তো নতুন দল যারা করছেন অনেকে তো করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, অনেক প্ল্যাটফর্ম হচ্ছে। তো আপনার এই জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল বা আপনাকে দল করার জন্য আপনার কোনো চাপ আছে কিনা? না ভাই, আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আমাকে কেউ কোনো আহ্বান জানায় নাই যে আমার দলে আপনি জয়েন করেন, অথবা আমরা একটা দল করতেছি সেই দলে আপনি অংশ নেন, সদস্য হন। এরকম আমার কাছে কেউ কোনো আমন্ত্রণ জানায় নাই, মানে সরাসরিও জানায় নাই, আকার ইঙ্গিতেও জানায় নাই। তারা হয়তো আমাকে বিশ্বস্ত মনে করে না, তারা হয়তো মনে করছে এটা বিপজ্জনক লোক। মানে আমন্ত্রণ জানানোর মতো সাহসও অনেকে করে না আর কি, বিভিন্ন কারণ হতে পারে। আমার কেউ ভাই বলে টলে নাই, আমাকে হয়তো মনে করছে যে লোকটাকে ডাকা ঠিক হবে না, তো ডাকে নাই। এবং ডাকে নাই বলে আমি খুব স্বস্তি বোধ করেছি, কারণ যারা ডাকতো, দেখেন দেশটা তো ছোট, ছোট দেশ হওয়াতে কি হয়েছে জানেন, সবাই সবাইকে চিনে, সবাই সবার সঙ্গে নানাভাবে সম্পর্কিত। যেমন আমি স্বগত ভাইয়ের কথা বলি, স্বগত ভাই তো আমার মানে মানে আমার খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তি, আমার প্রফেশনে আমার সিনিয়র, এবং আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। এখন উনি একটা নতুন দল করলেন, আমার ধারণা উনি আমাকে খুব একটা অপছন্দ করেন না। এখন যদি উনি সেই ধারণা থেকে উনি আমাকে আমন্ত্রণ জানাতেন, আমরা এখানে আসেন, তা আলটিমেটলি তো আমাকে না করতে হইতো। তখন আমি কিন্তু 3 দিন খেলে চিন্তা করতাম যে স্বগত ভাইকে আমি কি প্রক্রিয়ায় না করব। এটা তো আমার জন্য একটা বিব্রতকর ব্যাপার হইতো কিন্তু, কারণ আমি শেষ পর্যন্ত নাই করব। কিন্তু এখন অচেনা একজন লোককে না বলা যত সহজ, চেনা লোককে না বলা কিন্তু তত সহজ না। এবং স্বগত ভাইয়ের সঙ্গে আমার পুরোনো যে সম্পর্ক, ওনাকে হ্যাঁ বলি না বলি যাই বলি না কেন, বলার মুহূর্তেই কিন্তু ওনার সঙ্গে আমার এতদিনের যে সম্পর্ক, সেটা কিন্তু মুহূর্তের মধ্যে আমার কাছে কিন্তু চলে আসে। আমি কিন্তু সবগুলি বিবেচনা নিয়ে তাকে আমি না করবো কিন্তু, তাই না? তো সেরকম কারণে মানে আমার কেউ যে বলে নাই, এতে যে আমি কি আনন্দিত, আমি খুশি যে আমাকে বিব্রত মানে ওনাকেও করতে হয় নাই, আমাকেও হতে হয় নাই। আরেকটা আমি একটু মানে বন্যেরা বনে সুন্দর শিশুর মাতৃ করে মাসুদ কামালকে একটি রাজনৈতিক দলের মধ্যে নেওয়ার চাইতে মাসুদ কামাল স্বাধীনভাবে একটি সমাজের কাছে যে মানুষের কাছে যে কথাগুলো বলে, এই সুযোগ দেওয়াটাও কিন্তু আমাদের কাছে আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই যে নির্বাচনের আগে যেভাবে রাজনৈতিক দলগুলোর আত্মপ্রকাশ হচ্ছে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে উঠছে, এটাকে স্বাভাবিকভাবে বলছেন যে ভোটের আগে এগুলো হতেই পারে, আপনি কি সেভাবেই দেখেন? এটা ভোটের আগে, এটা যে কোনো সময় হতে পারে। আমি কিন্তু এই যে একটা দল করা, সংগঠন করার অধিকার তো আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে, দিয়েছে না? আমি এই সংবিধান করতেই পারি। আমার কারো মতকে পছন্দ হয় না, আমি একটা মত জনগণকে জানানোর জন্য আমি একটা সংগঠন করতে পারি। আমার সঙ্গে হয়তো 10 জন লোকের বেশি আসে নাই, আসলো না, না আসলো, আর আমি কি ওই সংখ্যা গুণা কি আমি আমার চিন্তাটা করব? তত আমি করব না। আপনার ওই দেখবেন ডুগডুগি বাজায় দেখবেন আগে ওষুধ বিক্রি করতো, ওই যে জড়িবুটি বিক্রি করতো, উনি দাঁড়াইলেই অনেক মনে করেন 50-60 জন লোক হয়ে যেত। আবার আমরা এমন পলিটিক্যাল পার্টি আছে যিনি দাঁড়াইলে 10 জনের বেশি লোক হয় না। এখন এটা কিন্তু প্রমাণ করে না যে যিনি ডুগডুগি বাজায় স্লো করে ওষুধের ক্যানভাস করে সে তার চেয়ে বেটার কথা বলতেছে, এটা কিন্তু প্রমাণ করে না। কিন্তু আমাদের অনেক ইউটিউবার আছে, মানে কিছু না বললেও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়, বিদেশ থেকে করে কি বলে না বলে এমন সব কথা বলে, শুনলে পরে ওজন নষ্ট হয়ে যায়, আছে না? এখন ওনার জনপ্রিয়তা কি প্রমাণ করে তিনি সঠিক কথা বলতেছেন? তা কিন্তু না। কাজেই কেউ শুনলো না আমার কথা। যে রবীন্দ্রনাথের গানই তো আছে, যদি আপনার ডাক শুনে কেউ না আসে, বলে না তুমি থেমে যাও অথবা শুয়ে পড়ো, বলছে কি তুমি একলাই চলো। কাজে আমি চলাটাকে কিন্তু আমি অস্বাভাবিক মনে করি না, এবং বরং এটা আমি হেলদি মনে করি, স্বাস্থ্যকর মনে করি। যে দল হতেই পারে, বহুমত গড়ে উঠতে পারে, কিন্তু এখানে একটা কথা, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, স্বগত ভাই এখানে আছেন, মানে যেহেতু উনি আমার প্রফেশনের লোক, আমরা একই প্রফেশনের লোক, মানে ওনার প্রফেশনে আমি মানে ওনার অনুগামী, দেখবেন আমাদের এখানে না অনেক পত্রিকা গড়ে উঠছে। আমার মনে হয় না আমরা যেরকম সারা পৃথিবীতে খুব ঘনবসতিত একটা দেশ, আমাদের পত্রিকার দিক দিয়েও আমাদের মনে হয় ডেন্সিটি খুব বেশি সারা দুনিয়াতে। এত ঘন ঘন পত্রিকা, একই ব্যক্তি পৃথিবীতে খুব কম আছে। আমাদের এখানে আমি যদি মানে খুঁজি ঠিকঠাক মতো, আমার ধারণা আমি 10 জন সম্পাদককে পাবো যারা নাকি একাধিক পত্রিকার সম্পাদক, কেউ কেউ 3টা-4টা পত্রিকার সম্পাদক আছে। কিন্তু কুটির শিল্পের মতো সংবাদপত্র শিল্প এখানে গড়ে উঠছে। এখন এত এত সংবাদপত্র হওয়াটাকে প্রমাণ করে যে আমাদের এখানে সাংবাদিকতা
খুবই অসাধারণ অবস্থায় আছে, তা কিন্তু প্রমাণ করে না। কেন করে না? করে না এই কারণে এই সংবাদপত্রগুলো দুষ্ট লোকের হাতে পড়ে গেছে বেশি, প্রফেশনাল লোকের হাতে কম পড়ছে, দুষ্ট লোকের হাতে পড়ছে। তারা আর কিছুই চেনে না, তারা খালি ডিএপির কেরানিকে চিনে, ওখানে পত্রিকার কপি দিয়ে আসে, বিজ্ঞাপনের টাকা নিয়ে আসে, কাগজের লাইসেন্সের পারমিটটা নিয়ে আসে, আইনা তারা তাদের মতো করে ব্যবসা করে, এবং সরকারও তাদেরকে টিকায় রাখার জন্য নানা রকম ক্যারিকেচার করে। এবং সংবাদপত্রের সম্পাদক হিসাবে উনি গাড়িতে স্টিকার লাগান, ওনার বাড়ির সামনে সাইনবোর্ড লাগান, সম্পাদক, অনেক কিছু হয় এখানে। তো এটা কিন্তু এই যে ইউজটা, এটা হলো মিস ইউজ। এখন অনেক এরকম কিন্তু বলেন যে আমি যদি ওই বড় দলে থাকি, বড় দলে ছোট নেতা হই, তাহলে আমি হয়তো আমার নেত্রীর সঙ্গে অথবা নেতার সঙ্গে 2 বছরে একবার দেখা করতে পারবো না। কিন্তু আমি যদি একটা 3 জনের একটা ছোট দল হইয়া ওই দলের জোটের সঙ্গে জোট করি, তাহলে তো আমি মূল নেত্রীর পাশে বসে আমি ছবি তুলতে পারবো। আপনি বলেন, এই যে বিএনপির এত বড় জোট, আওয়ামী লীগের এত বড় জোট, বাংলাদেশে আপনি এই রাস্তা থেকে র্যান্ডমলি 100 জন লোককে ধরে আনেন, এনে বলেন যে জোটের মধ্যে কোন কোন দল আছে বলেন তো, 99 জন পারবে না। এবং যদি বলেন যে এই জোটগুলির নেতা কে কে, তাহলে 1000 জনের মধ্যে একজনও পারবে না। আমরা গ্যারান্টি দিতে পারি, কেউ নেতাদের নাম বলতে পারবে না। তো এখন এটাও তো আসছে, কারণ এই নাম্বারটা তো ওই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা তো এই নাম্বারটাকে ব্যবহার করে, 14 দল 20 দল ব্যবহার তো করছে না। তো এটারও একটা কারণ হতে পারে, সামনে নির্বাচন আছে, হতে পারে। আরেকটা আমি কারণ দেখি, সেই কারণটা আপনাকে আমি বলি। যেমন ওই যে আমি আর ডামির যে নির্বাচনটা হলো, ওই সময় অনেকগুলো ছোট পার্টি ছিল, সুপ্রিম পার্টি, বাংলাদেশ কংগ্রেস, এই পার্টিগুলো আমি জানি ওরা নমিনেশন বিক্রি করছে। কিভাবে বিক্রি করছে? একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট, তাকে তো ওই আপনার 1% ভোটারের সিগনেচার আনতে হতো, কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো তারা ওইটা না করে ওই পার্টিগুলিকে যাইতো, তখন ওই পার্টিগুলি তাকে একটা মার্কা দিয়ে দিল। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে একজন খুব পরিচিত এক্সাম্পল, হিরো আলম। হিরো আলম তো কয়েকবার ইলেকশন করছে, ঢাকা থেকে করছে, স্বতন্ত্র ইলেকশন করছে, কিন্তু এইবার সর্বশেষে এই নির্বাচনে সে কিন্তু বগুড়া থেকে ক্যান্ডিডেট ছিল, তখন কিন্তু বাংলাদেশ কংগ্রেস থেকে সে ক্যান্ডিডেট। তো বাংলাদেশ কংগ্রেস অথবা সুপ্রিম পার্টি, মেবি বাংলাদেশ কংগ্রেস। এবং উনি তখন, এবং এক জায়গায় উনি আমার সঙ্গে আলাপও করছেন, এটা যে কথা ছিল আমাকে 2 লাখ টাকা দিবে, কিন্তু দেয় নাই। তা আমি বললাম আপনাকে টাকা দিবে কেন? কেমন টাকা? আপনাকে ক্যান্ডিডেট লাভ হয় কি না, ইলেকশন করার জন্য তারা তো গভর্নমেন্টের কাছে টাকা পেয়েছে, সেই টাকা থেকে আমাকে কিছু দেওয়ার কথা ছিল, দেয় নাই। উনি কিন্তু মানে আপনি যাই বলেন না, উনি কিন্তু মানে সৎ এবং সরলভাবে উনি কথাগুলি বলছেন, কিন্তু এবং এইগুলি সত্য কথা। তো সেরকম ব্যবসা বাণিজ্যের চিন্তাও কেউ কেউ কিন্তু করতে পারে, এটাও কিন্তু আমি একদম উড়িয়ে দিচ্ছি না। এখন তারা সবাই ওখানে ইয়ের জন্য যাবে, নিবন্ধনের জন্য নিবন্ধন পাবে। তো এটা কী হবে না হবে আমি জানি না, তবে আমি এটা বটম লাইনটা বলি। বটম লাইনটা হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, সবাই করতে পারেন। এবং আমি এটাও মনে করি এই নিবন্ধনের সিস্টেমটা তুলে দেওয়া উচিত। নিবন্ধন যখন আপনি করবেন, তখনই কিন্তু আপনি নিয়ন্ত্রণ করা শুরু করলেন। ভাই, রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করার দরকার নাই। যখন আপনি নিবন্ধন করলেন, তখন ওদের একটা আয় ইনকামের ব্যবস্থা করে দিলেন, এটা করেন না। বরঞ্চ একটা রাজনৈতিক দল পরিচালনার জন্য কিছু বিধিবদ্ধ নিয়ম আমাদের দেশে কিন্তু আছে। ওদের হিসাব নিকাশ, অর্থ কোত্থেকে আসলো, সোর্স অফ ইনকাম, ব্যয় কোথা থেকে করলেন আপনি, অডিট রিপোর্ট, এগুলো যদি আপনি শক্তভাবে দেখেন না, অনেক দল এমনি ঝরে যাব। জি, নিবন্ধনটা একটা ট্রেড লাইসেন্সের মতো ব্যবহার করা হয়। কিন্তু আবার এটাও তো আলোচনায় আসছে যে নতুন রাজনৈতিক দল যারা গঠন করতে চান তাদেরকে একটা আইনি কাঠামোর মধ্যেও নিয়ে আসা উচিত। এই ধরনের প্রসঙ্গগুলো জবাবদিহিমূলক ব্যবস্থা কিন্তু মানে নিবন্ধনের বাইরেও কিন্তু রাখা যায়। আপনি রাজনৈতিক দল হিসাবে যখন ফাংশন করবেন, সেই ফাংশন করার ব্যাপারে, এটা বাংলাদেশে প্রথম হয়েছিল, জিয়াউর রহমান সাহেব বোধহয় করেছিলেন যে পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্রেশন অ্যাক্ট, যেটার মাধ্যমে আওয়ামী লীগ আবার বাকশাল থেকে আবার আওয়ামী লীগ হওয়ার দরখাস্ত করে আওয়ামী লীগ লাইসেন্স পেয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের নিবন্ধনের বিষয়টা 2008 সাল থেকে আইনে শুরু হয়, 11 সরকার এটা করেছিল। তো এর আগে নিবন্ধন না থাকলেও রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবে বা যারা রাজনৈতিক তৎপরতা চালাবে, তাদেরকে কিন্তু পৃথকভাবেও কিন্তু তাদেরকে জবাবদিহির আওতায় আনা সম্ভব।
কারণ রাজনৈতিক দলগুলো এখন ইলেকশন কমিশনের কাছে তাদের ফিনান্সিয়াল রিপোর্ট পেশ করে এই করে, এছাড়াও কিন্তু এটা করা সম্ভব। তো নিবন্ধনটা হয়ে গেছে, এটা সরকারের মর্জির উপর নির্ভর করে, ইলেকশন কমিশনের মর্জির উপর নির্ভর। এখন যে অনেক দল পাচ্ছে তারা কিন্তু আগের সরকারের আমলে তারা নিবন্ধন প্রত্যাখ্যাত হয়েছে, সরকার যাকে খুশি তাকে নিবন্ধন দিত। এখন নির্বাচন কমিশন একটু লিবারেল বলে হয়তো দিয়ে দিচ্ছে। আর 5ই আগস্টের পরে এরকম হয়েছে যে, আমি দলের নাম বলবো না, তারা নেতারা গিয়ে প্রধান নির্বাচন কমিশনের রুম ঘেরাও করে বলেছে যে এই আমাদেরকে এখন নিবন্ধনের চিঠি দিতে হবে, উনিও চিঠি দিয়ে দিচ্ছে। তো কারণ পরিবর্তিত অবস্থা। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে নিবন্ধনের ব্যবস্থাটা উঠিয়ে দেওয়াটাই। শওকত ভাই, একটি বিষয় যে নতুন, আর আপনারা তো আজকে আত্মপ্রকাশ করলেন, এর আগে গণ অভ্যুত্থানের পর এনসিপি আত্মপ্রকাশ করেছিল এবং এই দলটার প্রতি বা এই প্ল্যাটফর্মটার প্রতি মানুষের একটা আবেগ কিন্তু ছিল, অধিকাংশ মানুষের আবেগ ছিল, এবং গত 8 মাসে আমরা দেখতে পাচ্ছি যে আবেগটা অনেকটা মিলিয়ে যাচ্ছে। এটি কি এনসিপির দল হিসেবে আত্মপ্রকাশ করার পরে তাদের সাংগঠনিক বা অভিজ্ঞতার কারণে হচ্ছে, নাকি তাদের নানা রকম কর্মকাণ্ড সামনে আসছে সেই কারণে এই দলটার প্রতি মানুষের আগ্রহ বা আশা আকাঙ্ক্ষা একটু কমতেছে? মানে আমি বলবো যে একটা আবেগের মধ্য দিয়ে হয়েছে, আবেগটা এখনো আছে, কিন্তু আবেগটা ধরে রাখার ক্ষেত্রে বা গণ অভ্যুত্থানের স্মৃতিগুলোকে স্থায়ী করার ক্ষেত্রে তারা কতগুলো ভূমিকা পালন করছে, কিন্তু কতগুলো ক্ষেত্রে তারা এমনভাবে পদক্ষেপ নিয়েছে যেটা মানে রাজনৈতিক দলগুলোকে আহত করেছে, যে তারা ফোর্স করতে চাইছে যে আপনাকে এই চার্টারে আপনাকে এখনই রাজি হতে হবে, কালকের মধ্যে সময় দিলাম, আলটিমেটাম। এবং তারা একটা মব জাস্টিসের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে, যেখানে তাদের মতের সঙ্গে মিলছে না সেখানে নানা ধরনের কথা বলছে। এসব কারণে মানে যতই দিন যাচ্ছে, ভোটের যত আসছে, ততখানি মনে হচ্ছে যে এই আবেগ বা এগুলো নিয়ে নানা ধরনের আমি বলবো যে প্রতিক্রিয়া আছে। তবে এনসিপির এরা যেই কথাগুলো বলছে এবং তাদের পার্টির ইনার ডেমোক্রেসিও কিন্তু খুব বেশি চোখে পড়ছে, যে কারণ একজন গাড়ি নিয়ে বেরোলে আরেকজন এই স্ট্যাটাস দিচ্ছে যে কোত্থেকে টাকা পেলে, এবং জবাবদিহিতার মধ্যেও আছে। তবে আমি মনে করি যে তাদের খুব সংযতভাবেই কিন্তু নির্বাচন বা সংস্কারের দিকে তাদের যাওয়া উচিত। মানে হুমকিমূলক বা কোনো রকমের পদক্ষেপ, এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ কিন্তু খুব শান্তিপ্রিয় এবং একটা ঐক্যমতের মধ্য দিয়ে সব কিছু হোক, এটা সবাই চায়। তবে এনসিপিকে আমি এখনো মনে করি না যে তাদের আবেদন বা তাদের আবেগটা ফুরিয়ে গেছে, কিন্তু আমরা আশা করতে চাই যে তারা নিশ্চিতভাবেই একটি বড় দলগুলোর সঙ্গে তাদের সংলাপ অব্যাহত আছে এবং তারা নির্বাচনী গাঠবন্ধনের দিকেও ঝুঁকতে পারে। সেই ক্ষেত্রে কিছু কিছু কথাবার্তা যেগুলো ধরুন তাদের মানে অর্থায়ন বা এগুলো নিয়ে কিছু কিছু প্রশ্ন আছে, এটা সত্য। তবে এখন আমি মনে করি যে এই আবেগটা আছে, বিপ্লবের রেশটা আছে, এবং এটা আবার না থাকলে আরেকটা সমস্যা হবে, তখন রাজনৈতিক দলগুলো এটার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে যে আমাদের আর চার্টারে যাওয়ার দরকার নেই, সংস্কারের দরকার নেই। সংস্কারের দরকার আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। যেমন আমি একটা উদাহরণ দিই, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যখন ক্ষমতায় আসলেন 1990-তে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে, কেয়ারটেকার সরকারের চিফ, তখন সাংবাদিকদের দাবির মুখে তিনি একটা কমিটি করে দিলেন জাস্টিস মরহুম খালেক সাহেবকে দিয়ে, যে এরশাদের আমলে বা তার আগের সরকারগুলো বিশেষ ক্ষমতা আইনে পত্রিকা বন্ধ করে দিতে পারতেন, টেলিভিশন চ্যানেল পত্রিকা বন্ধ করতে সরাসরি, আর কোনো জবাবদিহিতার কোনো বিষয় ছিল না। এটা বন্ধ করার জন্য আমরা আবেদন করলাম যে এটা বন্ধ করুন। জাস্টিস খালেক সাহেবের সুপারিশ হলো যে এখন থেকে বিশেষ ক্ষমতা আইনের এটা সংশোধন করা হলো, পত্রিকা বন্ধ করতে পারবে না। এবং জাস্টিস শাহাবুদ্দিন সাহেব এটা অধ্যাদেশ জারি করলেন। অধ্যাদেশটা বেগম খালেদা জিয়া যখন 1991 নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন, তখন কিন্তু সংসদে এই অধ্যাদেশগুলোর মধ্যে এই অধ্যাদেশটা তিনি আইনে রূপান্তরিত করে দিলেন। এবং শাহাবুদ্দিন সাহেবের চাইতে কিন্তু খালেদা জিয়ার নামই বেশি প্রচার হয়েছে, যে খালেদা জিয়া পত্রিকা বন্ধের সরকারি ক্ষমতাটা উঠিয়ে নিয়েছেন। এখন যারা সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে বলছেন যে আমরা নির্বাচিত সংসদ করবে, তারা তো ক্রেডিট নিতেই পারে যদি এখন সেই যেগুলি অধ্যাদেশ জারি করা সম্ভব সংস্কারের মাধ্যমে, সেটা করলেই তো হয়। তারা এইখানেও না করছে কেন? এটা তো আমার আপত্তি। এবং এই সংলাপের সংস্কারের আলোচনার মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর রিয়েল মনোভাবটা প্রকাশিত হচ্ছে
তারা আসলে কি চায়। প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে চায় না, বিচার বিভাগের স্বাধীনতা মনে করে যে সংসদ দিয়ে করতে হবে। আর বিচার বিভাগের স্বাধীনতা তো মাজদার হোসেন মামলার রায় তো এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন এবং সংবিধানের মধ্যেই আছে। তো এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে এই ছাত্রদের ভূমিকাটা যদি ছাত্ররা নিজেরা ম্লান করে ফেলে, তাহলে কিন্তু সংস্কারের প্রক্রিয়াও কিন্তু এক ধরনের স্থবিরতার মধ্যে পড়ে যেতে পারে। কারণ অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপগুলো আমরা আশা করব, আর সরকার সব কিছু ঢিলে ঢালা দিয়ে, মানে এই যে হবিগঞ্জে মারামারি হচ্ছে এগুলো নিয়ে সরকারের খুব একটা কনসার্ন মনে নেই। এরকম বিএনপি আওয়ামী লীগ মারামারি করছে, এগুলো নিয়ে কনসার্ন। সরকারের মূল কনসার্ন হচ্ছে তার সংস্কারের প্রস্তাবগুলো কি হবে, এবং তারা কিছু পার্মানেন্ট রিফর্মস ইন দ্য নেম অফ ইনভেস্টমেন্ট, তারপরে কতগুলো ক্ষেত্রে তারা এমন পদক্ষেপ নিতে চায় যেটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটা উদাহরণ বা একটা দিশা হিসাবে মাইল ফলক হিসাবে কাজ করতে পারে। মাসুদ কামাল ভাই, ভোট আসবে, ভোটের একটা টাইম লাইন বলা হচ্ছে যে ডিসেম্বর অথবা 26 জুন। তো ভোটের আগে জোট মহাজোট মানে নানা রকম সমীকরণ থাকে, যেটি শওকত ভাই বললেন যে এনসিপি হয়তো একটি বড় দলের জোটে যেতে পারে। আপনার কাছে কি মনে হয় গেলে কোন দলে যেতে পারে বা আদৌ যাবে কিনা, এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে? এনসিপি যখন প্রথম গঠন হলো না, তখন তারা যে একটা সম্ভাবনা নিয়ে আসছিল এবং বিভিন্ন মানুষের মধ্যে তাদেরকে কেন্দ্র করে যে প্রত্যাশাটা ছিল, এটা হয় কি ওই অনেক সময় অনেকে বলে, গ্রামে একটা প্রবাদ আছে কিন্তু, যে ওই মেয়ের যখন বেশি চাহিদা তখনই তাকে বিয়ে দেওয়া উচিত। সেটা ওই মেয়ের বাপকে বলতো, আমি নিজের মেয়ের বাপ, তো আমাকে এটা শুনতে হয়েছে যে মেয়েদের একটা বয়স থাকে বিয়ের। এই সময় যখন তার চাহিদাটা বেশি, তখন কিন্তু আপনার বার্গেনিং করার জায়গাটা থাকে। যখন চাহিদাটা কমে যায় না, তখন বার্গেনিং করার ক্ষেত্রে আপনি কিন্তু মানে একটু চলে যান, মানে পিছিয়ে পড়েন। এবং ওনারা শুরুতে যখন তারা আসলো, তাদের একটা অত্যন্ত একটা ভালো সম্ভাবনা ছিল, তাদেরকে ঘিরে মানুষের একটা প্রত্যাশা ছিল, তারা কিছু করতে পারবে এরকম একটা আশা ছিল। কিন্তু এটা তারা নিজেরাই নষ্ট করছে, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে, নিজের আচার আচরণের মাধ্যমে। আপনি প্রথম পড়ছেন কি দেখেন, আপনি কি বলে আসছেন, আপনি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চান। আমি যদি বলি আপনি সেই বন্দোবস্তটা আপনি কি দেখাতে পারছেন? সুযোগ ছিল, কিন্তু একদম চমৎকার সুযোগ ছিল। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তারা বিশাল একটা সমাবেশ করলো সংসদ ভবনে, এখানে খুব জাঁকজমকপূর্ণ সমাবেশ। প্রথম সুযোগ ছিল এরকম একটা সমাবেশ না করা, একদম সিম্পল। দ্বিতীয় সুযোগটা তারা করলো যখন সমাবেশের আর্থিক যোগান নিয়ে প্রশ্ন উঠলো, তখন সুযোগ ছিল এই অর্থটা কোত্থেকে আসছে না আসছে পুরো জিনিসটাকে পাবলিক করে দেওয়া, বলে দেওয়া। আমাকে বসুন্ধরা অত টাকা দিছে, আমাকে রূপায়ণ গ্রুপ অত টাকা দিছে, এই নামগুলো তো আমরা শুনি, কিন্তু হয়তো কিছুই দেয় নাই। কিন্তু যখন তারা কোনো জবাব না দেবে, তখন কিন্তু মানুষের সন্দেহগুলো কিন্তু ডালপালা গজাবে, বুঝলেন নাই? তো এখন ওরা কিন্তু জবাব আমরা একটা পেলাম। কি জবাব পেলাম? নাহিদ সাহেব জবাব দিলেন যে আমাদের কিছু ব্যবসায়ীরা টাকা দেন, যদি এই নামগুলি বলি তাহলে তারা বিপদে পড়ে যাবে। তার মানে যখন আরো সন্দেহটা দৃঢ় হলো যে তারা বিপদে পড়বে কেন? তার মানে তুমি এমন লোকের কাছ থেকে নিচ্ছো যে লোকগুলি ক্রিমিনাল, তাহলে তাদের এই বিপদে পড়ার কি আশঙ্কা আছে? তাদের নিরাপত্তার জন্য নাহিদ সাহেব খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তার মানে ওই একটা ঘটনাকে কেন্দ্র করে ওনাদের জনপ্রিয়তা ওই দিনই একদম 50% চলে গেছে, ওই দিনই। যে মানুষ, ভাই শুনেন, আর যাই বলেন, মানুষ কি চায়? একজন পলিটিক্যাল লিডারের কাছে সে কি চায়? প্রথম বেসিক যে জিনিস, উনি কেমন ভালো বক্তৃতা দেন, এটা ওনার একটা কোয়ালিটি। ভালো বক্তৃতা দেন, উনি দেখতে সুন্দর, এটাও কোয়ালিটি, কোনো সন্দেহ নাই, সবই কোয়ালিটি। কিন্তু বেসিক কোয়ালিটি হলো ওনার সততা। উনি কি সৎ? কারণ আমি পুরো আপনি একটা জিনিস মূল্যবান একটা জিনিস একজন রাখতে দিবেন না, প্রথম কি দেখবেন? লোকটা কি সৎ? আমি পুরো দেশটা আপনার হাতে তুলে দেবো ভাই, তা আমি জানতে চাইবো না আপনি সৎ কিনা? আমি কি জানতে চাইবো না এটা? এখন আপনি হয়তো গায়ের জোরে আমার কিছু বলতে দিলেন না, আপনি জোর আছে গায়ের জোরে বল, যেটা শেখ হাসিনা করতো, করে বলতে দিত না। উনি যেটা বলতো ওইটি আইন, ঠিক আছে, উনি আইন করে গেছিল, কিন্তু এর মাধ্যমে কি উনি সাধারণ মানুষের কাছ থেকে শ্রদ্ধাটা আদায় করতে পারছিল?
শ্রদ্ধা আদায় করতে পারেন, ভয় আদায় করতে পারছেন। উনি তো ভয় দেখাতে পারতেন। তো আপনি ক্ষমতায় আছেন, আপনাকে আমি কিছু করতে পারবো না। কিন্তু আমি যে প্রশ্নটা করছি, এই প্রশ্নটা আমার মনে জাগছে, কেউ সবাই হয়তো উচ্চারণ করে না, কিন্তু মানুষের মনের যে প্রশ্নটা, এই প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে। ওনারা ওই দিন দিতে পারেন নাই, বলে দিতে পারতেন যে এইভাবে, এবং ওই ঘটনাটা কোনো ঘটনাই মনে করেন নাই। ঘটনা যে মনে করেন নাই তার বড় প্রমাণ হলো প্রায় ১৫০০ লোককে নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিয়ে ইফতারি করানো, ইফতারি প্লাস ডিনার। আমারও দাওয়াত করছিল, আমিও গেছিলাম সেখানে, ইফতারি করে চলে আসছি, কারণ তো আমার কাজ ছিল। তো আমি দেখতে গেছিলাম যে কি আসলে ব্যাপারটা, ঘটনাটা আসলে কি। তো এইটার ব্যাপারে প্রশ্ন আমি ওখান থেকে বেরিয়ে এসেই করছি। আমার অনেকে বলছে ভাই আপনি তো একটা নিব খারাপ লোক। আমি বলছি কেন? ইফতারিটা কইরে আসলেন, আসে নিয়ে ওই দিনই আবার আপনি ভিডিও করলেন যে এটাকে করতে আসলো। আমাকে হইতে পারে, আমাকে ওরা দাওয়াত করছে, আমি খুশি হয়ে গেছি, একদম মুসলমানের বাচ্চা হিসেবে গেছি। কিন্তু বাইরে এসে সাংবাদিক হিসেবে প্রশ্নটা করছি। ওই দিনও যদি তারা প্রশ্নটা উত্তরটা দিয়ে দিত যে আমাকে এই 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 প্রতিষ্ঠান আমাকে স্পন্সর করছে, ওনারা দেন নাই। তখন কি জানেন, সন্দেহ দুই ধরনের হয়েছে। এক ধরনের হয়েছে তুমি কাদের কাছ থেকে কি শর্তে নিলা, ২ নম্বর হলো যা নিয়েছ সেখান থেকে কত মেরেছ। এই সন্দেহ কিন্তু আপনি দূর করতে পারবেন না ভাইয়া। আপনি যুক্তি দিবেন, অমুক দিবেন, তমুক দিবেন, আপনি দূর করতে পারবেন না। এটা দূর করার একমাত্র উপায় ছিল পুরো জিনিসটাকে পাবলিক ডোমেইনে ওপেন করে দেওয়া। এরকম ইতিহাস বিশ্বের সব জায়গায় আছে। আপনি লেবার পার্টিকে জান না, ব্রিটেনের লেবার পার্টিকে আপনি কিছু টাকা দিবেন, দিবেন। আপনি যদি বলেন যে আমার নাম ঠিকানা প্রকাশ করো না, আপনি লেবার পার্টির জীবনে আপনি টাকা নেবে না, নিবেই না। ওরা বলবে তোমার নাম ঠিকানা আমি প্রকাশ করবো, তুমি যে আমাকে দিয়েছো। আমেরিকা যান, আমেরিকা ইলেকশন আগে দেখেন আপনি, ইলেকশন আগে কিন্তু সেই সবচেয়ে ভালো ক্যান্ডিডেট যে বেশি ফান্ড রেজ করতে পারে, এবং যারা কারা কত টাকা ফান্ড দিচ্ছে সব ওপেন ট্রান্সপারেন্ট। তো আপনি তো পলিটিক্যাল পার্টি তো আর হাওয়ার উপরে চলবে না। পলিটিক্যাল যে সংগঠন পার্টি করতেছেন, পার্টি তো একটা খরচ আছে, এটা কি হাওয়ার উপরে চলবে? হাওয়ার উপরে চলবে না তো। এই যে ওনারা অনুষ্ঠান করছেন, 5 স্টার হোটেল অনুষ্ঠান করছেন, এখন ওনাকেও কিন্তু হিসাবটা দিতে হবে, ওনাকেও ট্রান্সপারেন্ট হতে হবে। যদি ট্রান্সপারেন্ট না হন, ওনাকেও আমি সন্দেহ করবো যে আপনি কোনো একজন ব্যবসায়ীর কাছ থেকে 10 টাকা আনছেন, 7 টাকা পকেটে ঢুকাইছেন, 3 টাকা দিয়ে আয়োজন করছেন। তাহলে কি হলো, আপনি যখন ট্রান্সপারেন্ট হবেন তখন দেখবেন সবাই আপনাকে বলবে এই লোকে তো ট্রান্সপারেন্ট, এই লোকে তো সব বলে দিচ্ছে, অতএব এটা আমার দল। যখন আপনি আমার কাছে সন্দেহের মধ্যে থাকবেন তখন আপনাকে আমি আমার লোক মনে করবো না ভাই, আপনি যেই হন না কেন মনে করবো না। আমি মনে করি ঝামেলা আছে। আমি যে প্রশ্নটা করেছিলাম যে জোট এখন হলো কি বার্গেন করার অবস্থা ওনার এখন আর নাই, আগে ছিলেন। এখন ওনাদের যদি কেউ দয়া করে নেয় তাহলে, তবে নেওয়ার লোক আছে, নেওয়ার লোক আছে কেন সেটা আমি বলি। ওনারা যত যাই বলুক, আসলে তো ওনারা কিংস পার্টি। এই পার্টিটা গঠন করা হয়েছে ডক্টর ইউনূসের উৎসাহে, এটা ডক্টর ইউনূস সাহেব নিজেই বলছেন যে আমি ওনাদেরকে বলছি পার্টি করার জন্য। এবং ডক্টর ইউনূস রাজনীতিবিদ হিসেবে খুবই নিম্নমানের, এই কারণে একটা পার্টি উনি করতে বলে পার্টির মহা ক্ষতি করে ফেলেছে। মহা ক্ষতি কিন্তু উনি করে দিয়েছে। প্রথম যখন নাকি রাজা বলে যে আমি ওরা পার্টি করতে বলছি, তাহলে ওই পার্টির প্রতি আর মানুষের কোনো থাকে, ভালোবাসা থাকে না, তো ওটা সন্দেহের মধ্যে তখনই পড়ে গেল। এবং যে কারণে ওনার প্রথম উদ্যোগটা কিন্তু সফল হয় না ডক্টর ইউনূসের, উনি প্রথম পার্টি কিন্তু করতে পারেন না। এখন যদি কোনো পলিটিক্যাল পার্টি মনে করে সামনের ইলেকশনে যেহেতু ডক্টর ইউনূস সাহেবই ক্ষমতায় থাকবেন, কাজেই ওনার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য, ওনার কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য, ওনার যে ভাব শিষ্য যারা আছে তাদেরকে আমি 2-3টা সিট দিলে আমি হয়তো ওনাদের কাছ থেকে একটু হেল্প পাইতে পারি, এটা মনে করে যে কোনো পলিটিক্যাল পার্টি অথবা যারা ক্ষমতায় যেতে চায়, যারা ভালো করতে চায়, তারা এদেরকে নিতে পারে। কিন্তু পুরো জিনিসটাই কিন্তু এনসিপি বার্গেন করার অবস্থায় নাই, বার্গেনটা ওই পার্টি করবে। জি শওকত ভাই, যে প্রশ্নটি তুললেন এনসিপির ক্ষেত্রে মাসুদ কামাল ভাই, আপনারাও আজকে যে আত্মপ্রকাশ করেছেন, এই যে আত্মপ্রকাশের দিনে 5 তারকা হোটেলে প্রোগ্রামটা করেছেন, আপনারা কি জাতির সামনে এই খরচটা কত খরচ হলো, ওই টাকা কিভাবে আসলো, এটাই দিবেন কিনা, এটি একটি প্রশ্ন। অবশ্যই হ্যাঁ, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে গতকালকে দেখলাম যে বিশ্বব্যাংকের একটি রিপোর্টে এভাবে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর, নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতের অমিল দেশে
বাংলাদেশে আরো বিভাজন তৈরি করবে, অস্থিরতা তৈরি করবে, এবং নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশের রাজনীতিবিদরাও বলছেন যে তত অস্থিরতা বাড়বে। আপনারা কি তাই মনে করেন কিনা? এখানে বিশ্বব্যাংকের যে দৃষ্টিভঙ্গি, আমি মনে করি যে বিভাজন বাড়বে এবং মে মাসের মধ্যেই সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনের যে পদক্ষেপগুলো, এগুলো নিয়ে আমরা একটা পরিষ্কার চিত্র দেখতে পাবো যে আসলে রাজনৈতিক দলগুলো কে কোন অবস্থানে আছে এবং তারা কে কি চায়। এবং বিএনপি বারবার বলছে যে তারা দ্রুত নির্বাচন না দিলে তারা আন্দোলনে যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে বিশ্বব্যাংকের যে ফোরকাস্টটা, বিশ্বব্যাংক নিশ্চয়ই বিনিয়োগের আঙ্গিকে যারা বিদেশি বিনিয়োগকারীরা স্থবির হয়ে বসে আছে দেখছে, ইউনূস সাহেব চেষ্টা করছেন বিদেশি বিনিয়োগ আনার জন্য। তো বিনিয়োগকারীদের ক্ষেত্রে হয়তো একটা শঙ্কা কাজ করবে। আবার ভারত সহ অন্য দেশগুলো চাচ্ছে যে তারা নির্বাচিত সরকারের সঙ্গে তারা দর কষাকষি করতে চায় বা সম্পর্ক বিল্ড আপ করতে চায়, সেই জায়গায় একটা সমস্যা আছে। এবং ইউনূস সরকারকেও কিন্তু যদি জুনের কথা বলে থাকেন উনি, এবং বলছেন হয়তো জুন মাসে, কিন্তু কোনো কারণে যদি জুনে না হয় তাহলে কি হবে, বা এই সরকারের ভেতরে রাজনৈতিক একটা প্রত্যাশাটা কি, এটা কিন্তু আমরা এখনো পরিষ্কার না। সরকার কি থাকতে চায়, বা এই সরকারের কোনো ব্যক্তি কি আরো দীর্ঘমেয়াদে থাকতে চান, বা তারা সংস্কারের জন্য কতদিন মনে করছেন যে এই যারা এগিয়ে নিতে পারবেন, এবং এই বিষয়গুলোর উপর কিন্তু নির্ভর করে। তো বিশ্বব্যাংকের ফোরকাস্টকে সবসময় ফোরকাস্টের উপর আস্থা রাখাটাও মুশকিল, কারণ অতীতে আমরা দেখেছি যে এরশাদের আমলে বিশ্বব্যাংকের সার্টিফিকেট এরশাদের ইকোনমির পক্ষে ছিল, কিন্তু পরে দেখা গেল যে এগুলো ভুয়া রিপোর্ট ছিল। যাই হোক, তারপরে আমি বলবো যত দ্রুত নির্বাচিত সরকার আসে ততই লাভ, কিন্তু নির্বাচিত সরকারকে যেই কাঠামোর মধ্যে দিয়ে কাজ করতে হবে নতুন বাংলাদেশে, সেটা সংস্কারের মাধ্যমেই করতে হবে। তা না হলে কিন্তু আমি মনে করি নির্বাচন অর্থবহ হবে না, আবার একতরফা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং নির্বাচন নিয়ে এক ধরনের একটা খেলাও আছে, যেমন জামাত বলছে যে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন দিলে জামাত মনে করে যে বিএনপির চাইতে তারা ভালো রেজাল্ট করবে। ডাকসু নির্বাচন হলে এনসিপি মনে করে তারা ভালো রেজাল্ট করবে, ছাত্রদল ভালো করতে পারবে না। এই হিসাব নিশাকাশের মধ্য দিয়েই কিন্তু নির্বাচনের আলোচনাগুলো হচ্ছে। তো আমি মনে করি যে বাংলাদেশে দ্রুত নির্বাচন হওয়া উচিত, এবং রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি যে একটা পরিষ্কার স্ট্যান্ড নেওয়া উচিত যে তারা আসলে সংস্কার কি চায়, কতটুক চায়, এবং এটা নিয়ে তাদের মধ্যে আর কোনো ধোঁয়াশা থাকা উচিত। জি, মাসুদ কামাল ভাই, আমরা 2 মিনিট সময় আছে, নির্বাচন নিয়ে খেলা আছে, এখনো কি খেলা আছে পরিষ্কার? এই খেলাটা কি? তারেক রহমান বলছিলেন যে অদৃশ্য শক্তিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। উনি কিন্তু একটা কথা ক্লিয়ার করছেন যে দল মনে করতেছে, যারা যে দল অথবা যে গ্রুপ মনে করতেছে নির্বাচনটা হলে আমার সুবিধা হবে, তারা সেই নির্বাচনটা চায়। আর যে মনে করতেছে অসুবিধা হবে সে চায় না। এই খেলাই চলছে এখন। যে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কি চায়? বিএনপি চায় আগে জাতীয় সরকারটা হবে, জাতীয় সংসদ। কেন? তারা ক্ষমতায় থাকবে, তারপরে তারা স্থানীয় সরকার করবে, নিজেদের মতো করে নমিনেশন দেবে, কিছু মাল পানি পাবে, নমিনেশন বিক্রি করবে। হয়তো বাংলাদেশে এটা জাতীয় যে গভর্নমেন্ট থাকে তারা তো করে, সব কিছু তারা করায়ত্ত করে নেবে, এবং তারা মনে করতেছে, আশা করতেছে তারা ওখানে জিতবে। এখন এই আশাগুলি না আসলে বাস্তব ভিত্তিক। ইলেকশন বড় খারাপ জিনিস। 91-এ শওকত ভাই জানেন আওয়ামী লীগ থেকে কে কোন পোর্টফোলিও পাবে এটা নিয়েও তো হিসাব নিকাশ হয়ে গেছিল, তো জিতলো না তোর ভাই। শেখ হাসিনার মতো লোক মেজর মানানে হারে গেছে, মেজর মানানে কেউ চিনেই না, তখন হারে গেছে। খোকা ভাই তখনও তো যুব নেতা, তাকে হারে গেছে। তো এগুলি ভাই বলা যায় না, ইলেকশন বড় খারাপ জিনিস। তারপরেও আমি বলবো যে মানে নির্বাচনটা আমি মনে করি যত দ্রুত সম্ভব, এবং এটা যদি ডিসেম্বরে না হয়, আমি একটা কথা সিম্পলের কাছে বলে রাখি, যদি ডিসেম্বরে না হয় এবার, তাহলে নির্বাচন আগামী অক্টোবরের আগে হবে না, এরপরের অক্টোবরের আগে হবে না। সিম্পলি একটা হিসাবটা আপনাকে বলে দিই 1 মিনিটের মধ্যে। ডিসেম্বরে না হলে আপনি কবে করবেন? ফেব্রুয়ারি 2nd উইকে রোজা, রোজার আগেও নির্বাচন হবে না। হবে না এই কারণে তখন বিএনপি বলবেন আমি করবো না, কারণ নির্বাচিত গভর্নমেন্ট গঠন করার পরে রোজা, এই ক্রাইসিস আমি হ্যান্ডেল করতে পারবো না। তো আপনার ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রোজা, তারপর ঈদের পরে হয়ে যাবে আপনার এসএসসি পরীক্ষা।